আসসালামু আলাইকুম। এসএসসি কেমিস্ট্রির পদার্থের অবস্থা অধ্যায়ের লেকচার 1-এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই অধ্যায়ে যেসব টপিক নিয়ে কথা বলবো: পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব, ব্যাপন ও নিঃসরণ। ব্যাপন ও নিঃসরণ টপিকটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কি ভাইয়া, পদার্থ কি? যার নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে এবং আয়তনও আছে তাকেই কি বলে? পদার্থ বলে। তাহলে পদার্থ কি? যার নির্দিষ্ট ভর আছে, জায়গা দখল করে এবং আয়তন আছে তাকে কি বলে? পদার্থ বলে, তাই না? আচ্ছা, পদার্থ কি দিয়ে গঠিত? এটা আমাদের মনে প্রশ্ন আসতে পারে না? পদার্থ হচ্ছে ভাইয়া ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আচ্ছা, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কি কি হইতে পারে ভাইয়া? এগুলো হচ্ছে অণু, পরমাণু, তারপর কি হতে পারে? ইলেকট্রন, কি নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরে আবার কি থাকে ভাইয়া? নিউক্লিয়াসের ভিতরে আবার তোমার থাকে হচ্ছে প্রোটন ও কি থাকে? নিউট্রন। ঠিক আছে, এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে, এগুলো আমরা পরের অধ্যায়ে আস্তে আস্তেই জানবো। যাই হোক, তাহলে এই পদার্থ কি দিয়ে গঠিত? ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এগুলো কি? অণু, পরমাণু, ইলেকট্রন, নিউক্লিয়াস, তারপর হচ্ছে কি প্রোটন এবং নিউট্রন। এবার আসো ভাইয়া, আমরা দেখি পদার্থ দুই ধরনের: মৌলিক পদার্থ আবার হচ্ছে কি যৌগিক পদার্থ, তাই না? যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো নতুন পদার্থ পাওয়া যায় না তাকে কি বলে? মৌলিক পদার্থ বলে। অর্থাৎ যে পদার্থকে তুমি ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাবা না তাকে কি বলে? মৌলিক পদার্থ বলে। যেমন তুমি যদি ভাইয়া সোনাকে ভাঙো তাহলে তুমি কি পাবা? সোনাকে ভাঙলে কি তুমি এইখানে লোহা পাবা? পাবা না। তুমি যদি সোনাকে ভাঙো তাহলে তুমি সম্পূর্ণটাই কি পাবা? সোনা পাবা। আবার যদি তুমি লোহাকে ভাঙো, সেম কি হবে? যদি তুমি লোহাকে ভাঙো তাহলে সেম সম্পূর্ণটাই তুমি কি পাবা? লোহা পাবা। আবার যদি তুমি তামাকে ভাঙো তাহলে সম্পূর্ণটাই তামা পাবা, তাই না? এরকম হাইড্রোজেন, অক্সিজেন, আবার তুমি কার্বন, নাইট্রোজেন, এগুলোকে তুমি যেটাকে ভাঙো না কেন শুধু ওই পদার্থটাই পাবা। তাই এটা হচ্ছে কি মৌলিক পদার্থ। আবার যৌগিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক ভিন্ন মৌলিক পদার্থ পাওয়া যায়। অর্থাৎ যৌগিক পদার্থকে ভাঙলে তুমি অনেকগুলা দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া। যেমন ভাইয়া এই যে খাদ্য লবণ, খাদ্য লবণকে আমরা কি জানি ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড, তাই না? এইটাকে যদি তুমি ভাঙো তাহলে তুমি এইখান থেকে কি পাবা? সোডিয়াম পাবা আর ক্লোরিন পাবা, তাই না? এরকম কার্বন ডাই অক্সাইডকে যদি ভাঙো তাহলে তুমি কি পাবা? কার্বন পাবা আর দুইটা কি পাবা? অক্সিজেন পরমাণু পাবা, তাই না? ঠিক আছে। আবার যদি তুমি এইখানে চক বা ক্যালসিয়াম কার্বনেটকে কি দ্বারা? CaCO3, তাই না? তাহলে তুমি যদি এই ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙো তাহলে তুমি কি পাবা? ক্যালসিয়াম পাবা, কার্বন পাবা, আবার কি পাবা? অক্সিজেন পাবা। আবার একইভাবে যদি তুমি পানিকে ভাঙো তাহলে তুমি কি পাবা? H2O। যদি তুমি পানিকে ভাঙো তাহলে তুমি কি পাবা? পানিকে ভাঙলে তুমি দুইটা হাইড্রোজেন আর কি একটা অক্সিজেন পাবা, তাই না? তো পানিতে এই হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা কত? হাইড্রোজেন হচ্ছে 2 আর অক্সিজেন হচ্ছে কত? 1, অর্থাৎ 2:1 অনুপাতে থাকে। ঠিক আছে, তো এইখান থেকে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ বুঝছো? মৌলিক পদার্থ কি? সহজ কথায় যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাই মৌলিক পদার্থ। আবার যৌগিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটাই হচ্ছে কি যৌগিক পদার্থ। এবার আসো ভাইয়া, এই যে প্রকৃতিতে স্বাভাবিক তাপমাত্রায় পদার্থকে প্রধানত কত? 3 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় এদেরকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি কঠিন পদার্থ, তরল পদার্থ, আর একটা হচ্ছে কি গ্যাসীয় পদার্থ। তাহলে কি কঠিন, তরল, আর একটা হচ্ছে কি গ্যাসীয় পদার্থ। তো এই তিনটার তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, তোমাদের পরীক্ষায় এই তিনটা দিয়ে বলতে পারে এদের পার্থক্যগুলো লেখো 2 মার্কের জন্য। কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের পার্থক্য লিখো। এটা কয় 2 মার্কের জন্য তোমাদের আসতে পারে। তো আমি তোমাদের সুন্দরভাবে এই পার্থক্যটা এখানে লিখে দিছি ভাইয়া। এখানে দেখো কি কি বলা আছে: বৈশিষ্ট্য, কঠিন, তরল এবং গ্যাসীয়। বৈশিষ্ট্যগুলো কি? আকার এবং আয়তনের ক্ষেত্রে কি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন আছে। তরল পদার্থের কি ক্ষেত্রে কি ভাইয়া? তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো কি নেই? আকার নেই। যে পাত্রে রাখবা সে পাত্রের আকার ধারণ করবে। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ভাইয়া নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন কোনোটাই নেই। এবার আসো,
আন্তঃকণা আকর্ষণ শক্তি। আমরা যখন কণার গতিতত্ত্ব নিয়ে কথা বলবো তখন এই অংশটুকু আমি তোমাদের তখন বলবো। তো এই অংশটুকু আপাতত তোমাদের দেখারও দরকার নেই। আসো আমরা পরেরটাতে যাই। চাপের প্রভাব। চাপের প্রভাব কি ভাইয়া? চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ সংকুচিত হয় না। ঠিক আছে? চাপ প্রয়োগ করে তুমি একটা লোহার উপর যখন চাপ প্রয়োগ করবা তখন দেখবা লোহাটা কি সংকুচিত হচ্ছে না। আবার তরলের ক্ষেত্রে কি? চাপ প্রয়োগে আয়তন হ্রাস পায় না। ঠিক আছে? তরলের ক্ষেত্রে কি হয়? তরলের ক্ষেত্রে যদি তুমি চাপ প্রয়োগ করো আয়তনের কোনো কম বেশি হয় না। আয়তন একই থাকে। ঠিক আছে? আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি? চাপ প্রয়োগ করলে আয়তন অনেক কমে যায়। ঠিক আছে? তুমি হচ্ছে একটা গ্যাসীয় পদার্থকে ধরো তুমি হচ্ছে আমরা যে রান্নার কাজে যে গ্যাসগুলা ব্যবহার করি সেটাকে আমরা যে পাত্রে রাখি সেটাতে যদি আমরা আবার চাপ প্রয়োগ করি তাহলে আয়তন কি? অনেক কমে আসবে। ওকে? এবার আসো তাপের প্রভাব। তাপ বাড়ালে আয়তন খুব কম বাড়ে। ঠিক আছে? অর্থাৎ তুমি কঠিন পদার্থ যেমন একটা লোহাকে যদি যতই তাপ দাও না কেন এর আয়তন কি? আয়তন বাড়বে ঠিক আছে কিন্তু সেটা খুবই নগণ্য। ঠিক আছে? খুবই কম পরিমাণে। কিন্তু তুমি যদি একটা তরল পদার্থকে আয়তন তাপ দিতে থাকো তাহলে কি হয় ভাইয়া? তরলকে তাপ দিলে কি হয়? তার আয়তন বাড়তে থাকে। ঠিক আছে? আয়তন কি হয়? বাড়ে এবং কঠিনের চেয়ে বেশি বাড়ে। ঠিক আছে? এই যে তাপ বাড়ালে আয়তন কঠিনের চেয়ে বেশিই বাড়ে। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়? সেটা তরলের চেয়েও প্রচুর পরিমাণে বাড়ে। এই যে তাপ বাড়ালে আয়তন প্রচুর পরিমাণে বেড়ে যায়। তুমি যেমন হচ্ছে কোনো একটা পাতিলের ভেতর যখন তুমি কি দাও? তাপ প্রয়োগ করো তখন কি হয়? পানির আয়তন ক্রমান্বয়ে বাড়তে থাকে। ঠিক আছে? আবার গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাসকে যদি তুমি তাপ দাও আয়তন আরো অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে? এর উদাহরণ যদি দেওয়া যায় এখন চিনি, লবণ, মার্বেল, কাঠ এগুলো হচ্ছে কি? কঠিন পদার্থ। চিনি, লবণ, মার্বেল, কাঠ। ওকে? তারপরে তরল কি? পানি, তেল, কেরোসিন এগুলা তোমরা জানোই। আবার গ্যাসীয় পদার্থ কোনগুলা? যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলাই হচ্ছে কি? গ্যাসীয় পদার্থ। তো এইখান থেকে ভাইয়া তোমরা সুন্দরভাবে এগুলা হচ্ছে মুখস্থ করে নিবা। ওকে? মুখস্থ করবা বলতে এখানে মুখস্থ করার কিছু নাই। বুঝে, বুঝে পড়লেই হয়। সহজ কথায় যদি একবারে বলো তাহলে কঠিন পদার্থের কি আছে? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন ২ টাই আছে। তরলের ক্ষেত্রে কি আছে? নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি আছে? নির্দিষ্ট আয়তন এবং নির্দিষ্ট আকার কোনটাই নেই। ওকে? ঠিক আছে? তাহলে এই অংশটা এইটা তোমরা একটু ভালোভাবে মুখস্থ করে নিও। ওকে? এবার আসো আমরা পরের পেজে যাই। কণার গতিতত্ত্ব। তো কণার গতিতত্ত্ব আগে কাকে বলে সেটা দেখি। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কি বলে? কণার গতিতত্ত্ব বলে। তো এই আন্তঃকণা আকর্ষণ শক্তি কি? আর হচ্ছে এই কণাগুলোর গতিশক্তি কি? এই দুইটা জিনিস আমরা একটু দেখি। আমরা কি পড়ছিলাম ভাইয়া বলতো? আমরা পড়ছিলাম পদার্থ কি দিয়ে গঠিত? ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, তাই না? এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর ভাইয়া দুইটা ধর্ম রয়েছে। কয়টা ধর্ম রয়েছে ভাইয়া? দুইটা ধর্ম রয়েছে। ওকে? এই দুইটা ধর্ম কি কি? এই দুইটা ধর্ম হচ্ছে এক নম্বরে হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আরেকটা হচ্ছে কি? কণাগুলোর গতিশক্তি। ওকে? তাহলে এইখানে কয়টা ধর্ম রয়েছে ভাইয়া? দুইটা ধর্ম রয়েছে। একটা হচ্ছে কি? আন্তঃকণা আকর্ষণ শক্তি, আরেকটা হচ্ছে কণাগুলোর গতিশক্তি। এই দুইটা দিয়েই, এই দুইটা বৈশিষ্ট্য, এই দুইটা ধর্ম দিয়েই কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই মূলত কণার গতিতত্ত্ব বলে। আচ্ছা, তাহলে এই দুইটা ধর্ম কি রকম হয়? বিভিন্ন পদার্থের অবশ্যই বিভিন্ন রকম হবে। আমরা কয় ধরনের পদার্থ দেখলাম? কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ। কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তির অবশ্যই পার্থক্য রয়েছে। এই পার্থক্য থেকেই আমরা মূলত এই কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করতে পারি। তাহলে চলো আমরা একটু দেখি। আমরা যদি কঠিন পদার্থের ক্ষেত্রে দেখি তাহলে কি দেখি ভাইয়া বলো তো? কঠিন পদার্থের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি দেখি? কঠিন পদার্থের কণাগুলা কি থাকে ভাইয়া? কঠিন পদার্থের কণাগুলা খুবই কাছাকাছি থাকে। ঠিক আছে? এরকম খুবই কাছাকাছি অবস্থান করে। তো এই কণাগুলো যেহেতু খুবই কাছাকাছি অবস্থান করে তাহলে এরা কি থাকে? অর্থাৎ একে অপরের অনেক কাছাকাছি থাকে। এদের মধ্যে কি হয় তখন? এই যে আন্তঃকণা আকর্ষণ শক্তি অর্থাৎ এদের মধ্যে একে অপরকে আকর্ষণ করার যে শক্তিটা সেটা কি? অনেক বেশি থাকে। ঠিক আছে? তাহলে কঠিন পদার্থের কণাগুলো একে অপরের খুবই কাছাকাছি থাকে। ফলে এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কি? বেশি। আর এই আন্তঃকণা আকর্ষণ শক্তি যেহেতু বেশি থাকে, ঠিক আছে? সেহেতু এদেরকে ভাঙা অনেক কঠিন হয়ে যায়, তাই না? এদেরকে ভাঙা কি? অনেক সহজ। অনেক এদের ভাঙা অনেক কঠিন হয়ে যায়। যেহেতু কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক বেশি আর কণাগুলো খুবই কাছাকাছি অবস্থায় থাকে সেহেতু কণাগুলো কি ছুটাছুটি করতে পারে ভাইয়া? কণাগুলো কিন্তু বেশি ছুটাছুটি করতে পারে না। অর্থাৎ তাদের কণাগুলোর এই ছুটোছুটি করা অর্থাৎ তাদের কি থাকে না? অর্থাৎ গতিশক্তি খুবই কম থাকে। তো এই ধরনের বৈশিষ্ট্য থেকে আমরা মূলত কি বলতে পারি? এটা হচ্ছে একটা কঠিন পদার্থ। আবার তরল পদার্থের ক্ষেত্রে কি দেখি? তরল পদার্থের কণাগুলো কি থাকে? একে অপরের থেকে কি থাকে? দূরে দূরে থাকে।
তরল পদার্থের ক্ষেত্রে কি থাকে? তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলো একে অপরের থেকে দূরে থাকে। খুব বেশি দূরে থাকে? খুব বেশি দূরে থাকে না। কঠিনের চেয়ে একটু বেশি দূরে থাকে। ফলে এদের মধ্যে কি হয়? আন্তঃকণা আকর্ষণ শক্তি, এই যে অণুগুলো অনেক দূরে, দূরে থাকে। ফলে এদের মধ্যে কি হয়? আন্তঃকণা আকর্ষণ শক্তি, যা একটা আকর্ষণ শক্তি আছে, সেটা অনেক কম থাকে। যেহেতু আন্তঃকণা আকর্ষণ শক্তি কম থাকে, ফলে কি? এদেরকে সহজেই হচ্ছে কি? ভাঙা যায়, বা এদেরকে সহজেই হচ্ছে কি? আলাদা করা যায়, তাই না? তো এদের এই যে কণাগুলো যেহেতু একে অপরের থেকে দূরে থাকে, এবং এই কণাগুলো কি হয় তাহলে? এই কণাগুলো ছুটোছুটি করার ক্ষমতা বেশি থাকে, অর্থাৎ এদের কি থাকে? গতিশক্তি বেশি থাকে। ফলে এই বৈশিষ্ট্য থেকেই আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি? তরল পদার্থ। ওকে? বুঝতে পারছো? এখন যদি এইটুকু বুঝে থাকো, তাহলে হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি ভাইয়া? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও সেম কথা। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একই কথা। এদের কি? কণাগুলো একে অপরের থেকে দূরে অবস্থান করে, আরো বেশি দূরে অবস্থান করে। এইখানে একটা গ্যাসীয় পদার্থ, এইখানে যদি এরকম দূরে দূরে থাকে, তাহলে কি? তাদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি কি? আরো অনেক কম থাকে। যেহেতু আন্তঃকণা আকর্ষণ শক্তি আরো অনেক কম, সেহেতু কি? তাপ দিলে এদের গতিশক্তি আরো কি? বেড়ে যায়, তাই না? তাপ দিলে এদের গতিশক্তি, এদের ছুটোছুটি আরো বেড়ে যাবে। ফলে এদের কি? গতিশক্তি বেশি। আর এই বৈশিষ্ট্য থেকেই আমরা বলতে পারি এটা হচ্ছে কি? গ্যাসীয় অবস্থা। ঠিক আছে? তাহলে এক কথায় যদি বলি ভাইয়া, তাহলে তরল পদার্থের ক্ষেত্রে কি? আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি, এবং কি? এদের গতিশক্তি কি? কম। ঠিক আছে? আন্তঃকণা, এটাকে যদি আন্তঃকণা আকর্ষণ শক্তি বলো, আর এটাকে যদি গতিশক্তি বলো, তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি আর গতিশক্তি কি? কম। তরলের ক্ষেত্রে কি দেখি? তরলের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তি কি? আন্তঃকণা আকর্ষণ শক্তি আছে, সেটা কি? কঠিনের চেয়ে কম। ঠিক আছে? আবার গতিশক্তি কি? কঠিনের চেয়ে বেশি। ঠিক আছে? গ্যাসের ক্ষেত্রে কি? গ্যাসের ক্ষেত্রেও সেম। আন্তঃকণা আকর্ষণ শক্তি কি? খুবই কম, সেটা তরলের চেয়েও কম। আন্তঃকণা আকর্ষণ শক্তি কি? গ্যাসীয় পদার্থে যেহেতু অনেক দূরে দূরে থাকে অণুগুলা, সেহেতু এদের মধ্যে যে একটা আকর্ষণ, সেটা অনেক কম থাকে, অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ শক্তি কম। তাপ প্রয়োগ করলে কি হয়? অণুগুলা অনেক বেশি জোরে জোরে ছুটাছুটি করে, ফলে এদের গতিশক্তি কি? বেশি। আর কঠিন পদার্থকে যদি যেহেতু খুবই কাছাকাছি অবস্থান করে তারা একে অপরের, তুমি যতই তাপ দাও না কেন, অণুগুলো কি ওইখানেই কম্পিত হয়, অনেক বেশি জোরে ছুটাছুটি করতে পারে না। যেমন গ্যাসের ক্ষেত্রে দেখো, একটা থেকে অনেকটা দূরত্ব অনেক বেশি, ফলে এরা কি? ছুটোছুটি করতে পারে। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো কঠিন, তরল এবং গ্যাসীয় ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তি বা এই কণার গতিতত্ত্বটা কিভাবে কাজ করে। ওকে, যদি বুঝে থাকো, তাহলে এবার আসো ভাইয়া, আমরা এখন একটু ব্যাপন সম্পর্কে কথাবার্তা বলি। তো ব্যাপন জিনিসটা কি? ব্যাপন জিনিসটা কঠিন, তরল এবং বায়বীয় পদার্থে স্বতঃস্ফূর্ত, এই যে লাইনটা ভাই, এই যে শব্দটা স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। অর্থাৎ কি? কোনো মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থে স্বতঃস্ফূর্ত বা সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে? ব্যাপন বলে। তাহলে ব্যাপন অনেক কয়টাই হতে পারে, যেমন কঠিন পদার্থের মধ্যে হচ্ছে কি? তরলের মধ্যে কঠিনের ব্যাপন, আবার তরলের মধ্যে তরলের ব্যাপন, আবার গ্যাসের মধ্যে গ্যাসের ব্যাপন, এরকম হতে পারে না? এরকম হতে পারে। তো আমরা তোমাদের বইয়ে যে কয়টা উদাহরণ আছে, আমরা মূলত সেগুলো নিয়ে কথা বলতেছি। যেমন তরল মাধ্যমে কঠিনের ব্যাপন। তরল মাধ্যমটা কি ভাইয়া? তরল মাধ্যমটা হচ্ছে কি? পানি। এই যে পানি। আর কঠিনটা হচ্ছে কি? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কি হচ্ছে? একটা কঠিন পদার্থ। এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বর্ণ কি রূপ ভাইয়া? এটার বর্ণ হচ্ছে গোলাপি। এটা তোমার এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? তোমার পরীক্ষা আসতে পারে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কি রূপ। ঠিক আছে? গোলাপি। তো এইটা কি হয় ভাইয়া? এই যে দেখো, তোমার চিত্রে দেওয়া আছে, এই যে তুমি পানির মধ্যে কি রাখছো? পানির মধ্যে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট রাখছো। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন তুমি পানির মধ্যে রাখলা, তারপরে দেখো কি হইতেছে? নিচের অংশটুকু খুবই গাঢ় আছে, অর্থাৎ যেখানে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কঠিন, যেহেতু সেটা কি হবে? অবশ্যই পানির উপরে ভেসে থাকবে না, সেটা কি? পানির নিচে এসে পড়লো। তো পানির নিচে এসে যখন পড়লো, তখন কি হইলো? এইখানে তলানিতে থাকলো। সেখান থেকে আস্তে আস্তে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার রং ছাড়তে থাকে, ফলে পানিটা কি হয়? হালকা গোলাপি বর্ণের হয়। এবং শেষে গিয়ে কি হয়? অনেকক্ষণ থাকতে থাকতে তারপর কি হয়ে যায়? তারপর সেটা পুরা পানিটাকে কি করে? একই রকম কালার করে, অর্থাৎ পুরা পানিটাকেই গোলাপি বর্ণ করে। ঠিক আছে? তো এই জিনিসটা থেকে তুমি তাহলে বুঝলা, তাহলে কঠিন পদার্থে হচ্ছে তরলে কিভাবে ব্যাপিত হয়। এই এই সিস্টেমটা তো হইতে ভাইয়া যে সময় লাগবে, এই যে তুমি একটা পানিতে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলা, সেটা হচ্ছে আস্তে আস্তে রং ছাড়লো, তারপর হচ্ছে পুরা পাত্রটা একই রঙের হইলো, এই কাজটা করতে যতক্ষণ সময় লাগবে ভাইয়া, সেই কাজটা আরো অনেক কম সময় হবে যদি তুমি এখানে কি দাও? যদি তুমি এখানে তাপ দাও। ওকে? তাহলে
তাপ দিলে কেন এটা তাড়াতাড়ি হবে? তাপ দিলে পানির অণুগুলো কি হবে? একটা আরেকটার সাথে কি ছুটোছুটি বেশি হবে, তাই না? পানির অণুগুলোর মধ্যে কি ছুটোছুটি বেশি হবে, অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ, অর্থাৎ পানির যে গতিশক্তিটা আছে সেটা কি কারণে পানির অণুগুলো ছুটোছুটি করবে। আর এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটও কি হবে? উত্তপ্ত হবে, ফলে কি হবে? সে দ্রুত ব্যাপন প্রক্রিয়াটা করবে। অর্থাৎ যদি তুমি তাপ দাও, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের কি হয়? ব্যাপন হার বেড়ে যায়, ঠিক আছে? শুধু কঠিন না, যে কোনো পদার্থেরই ব্যাপন হার বাড়বে, ঠিক আছে? অর্থাৎ এমনিতেই যদি তুমি রাখো তাহলে যত সময় লাগবে ব্যাপন হতে, তাপ প্রয়োগ করলে তার চেয়ে কম সময় লাগবে। ওকে, এবার আসো 2 নাম্বারে কি বলছে? তরলের মধ্যে তরলের ব্যাপন। একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে কি নীল। তোমরা এটা হচ্ছে সবাই জানো। তোমরা যারা যারা হচ্ছে বাসায় হচ্ছে কখনো নিজের কাজ নিজে করছো, যারা ইউনিফর্ম, তোমাদের স্কুলের ইউনিফর্ম বেশিরভাগ কলেজেই দেখা যায়, কলেজ বা স্কুলেই দেখা যায় ইউনিফর্ম মূলত সাদা হয়, ঠিক আছে? যদি অন্য কোনো ইউনিফর্ম অন্য কালার হয়ে থাকে, তাছাড়াও তোমরা যারা জীবনে হচ্ছে নিজের কাপড় কখনো ধুয়েছো, তারা দেখবা যখন তুমি একটা পানির পাত্রের মধ্যে তোমার ওই নীলটা রাখো, নীলের 2-3 ফোঁটা দাও, তখন দেখবা সেটা এইরকম এরকম হয়, ঠিক আছে? অর্থাৎ তখন হচ্ছে ধরো এই যে ফোঁটাটা তুমি ফালাইলা, সেখান থেকে কি হবে? অল্প কিছু অংশ মানে এই নীলটা এইভাবেই থাকবে, বাকিটা কি হবে? আস্তে 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 মানে হালকা এইরকম একটা কালার আসবে, ঠিক আছে? তারপর যখন ভাইয়া তুমি কি করো, তারপর দেখবা পুরা পাত্রটাই হচ্ছে কি হয়ে যায়? নীল হয়ে যায়, তাই না? এটা হচ্ছে তোমরা যারা বাসায় কাপড় ধুছো তারা হচ্ছে এতদিনে এই উদাহরণটা দেখে ফেলছো, ঠিক আছে? তো এইটা কি হয়? তুমি একটা তরলকে তরলের মধ্যে কি দিলা? একটা নীল তরল দিলা, সেটাও কি তরল, তাই না? নীলটাও কি তরল। তো এই তরলটা কি হচ্ছে? পানিতে এসে আস্তে 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 কি হচ্ছে? ব্যাপন হচ্ছে, ঠিক আছে? তো এই প্রক্রিয়াটাও হইতে ভাইয়া তোমার কি একটা সময় লাগবে, তাই না? এই প্রক্রিয়াটা হইতে যে সময় লাগবে ভাইয়া, তুমি যদি এখানে তাপ প্রয়োগ করো তাহলে সেটা কি হবে? আরো কম সময়ের মধ্যে হবে, ঠিক আছে? তোমরা যেমন এইটা ক্ষেত্রে আমরা কি করি? এই যে পানির নীলের ফোঁটাগুলো দেওয়ার পর আমরা হাত দিয়ে হচ্ছে কি করি? পানিটা একটু নেড়ে দেই, তাহলে কি হয়? নীলটা দ্রুত পানিতে সরে যায়, তাই না? তো এই উদাহরণগুলা হচ্ছে খুবই সহজ উদাহরণ। এগুলা তোমরা হচ্ছে জানো। এগুলা হচ্ছে জানার জন্য আলাদা করে মানে আমার তো মনে হয় যে বই পড়ার দরকার হয় না, এমনিতেই জানা যায় যে কিভাবে পানিতে এই যে নীলের মাধ্যমে ব্যাপন হয়, তাই না? ওকে, এবার আসো ভাইয়া, এই জিনিসটা তোমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। এতক্ষণ যারা হচ্ছে বই খাতা ছাড়া মানে খাতা ছাড়া বসছো, শুধু ক্লাস দেখতেছো, এবার তারা একটু দয়া করে খাতাটা হাতে নাও, ঠিক আছে? এখন দেখবো আমরা গ্যাস মাধ্যমে গ্যাসের ব্যাপন। কি দেখবো? গ্যাস মাধ্যমে গ্যাসের ব্যাপন। তো এই গ্যাস মাধ্যমে গ্যাসের ব্যাপন দেখার আগে আমার মনে হয় তোমাদের আমি একটা সূত্র দেখাই, সেটা হচ্ছে গ্রাহামের সূত্র, ঠিক আছে? সেটা হচ্ছে কি গ্রাহামের সূত্র। ইনি এই সূত্রে কি বলছে? স্থির চাপ স্থির চাপ এবং তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার, কোনো গ্যাসের ব্যাপন হারকে কি দ্বারা প্রকাশ করছে? আর কোনো গ্যাসের ব্যাপন হার তার মোলার ভর এম এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। মোলার ভর হচ্ছে কি এম, এটাকে কি আণবিক ভরও বলা যায়, আণবিক ভর, ঠিক আছে? আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ব্যাপন হার যদি আর হয়, ঠিক আছে, ব্যস্তানুপাতিক কি বর্গমূলের ব্যস্তানুপাতিক আণবিক ভর, ঠিক আছে? এইটা কি বলছে? স্থির চাপ এবং তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার এই যে আর, তার মোলার ভর বা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, এইটা হচ্ছে সেই জিনিস, ঠিক আছে? তো এইখান থেকে ভাইয়া এইটাকে আবার আমরা যদি এইটা হচ্ছে কি আণবিক ভরের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? এম কি আণবিক ভর, তাই না? আণবিক আণবিক ভরের ক্ষেত্রে এখন যদি ভাইয়া তুমি এটাকে ঘনত্ব দিয়ে চিন্তা করো, তাহলে এই সূত্রটাই ভাইয়া সেম জিনিস। এই যে গ্যাসের ব্যাপন হার হচ্ছে তোমার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখানে ডি হচ্ছে কি, এখানে ডি কে আমরা ঘনত্ব বুঝতেছি, ওকে, ঘনত্ব, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস যদি তুমি দেখে থাকো ভাইয়া, এখন যদি তোমাকে পরীক্ষার হলে বলা হয় যে দুইটা গ্যাস আছে, দুইটা গ্যাসের আণবিক ভর এত এত, তাহলে হচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে? তো ধরো দুইটা গ্যাস দিল, যাদের ব্যাপন হার হচ্ছে, ধরো একটা গ্যাস যার ব্যাপন হার R1, আর একটা গ্যাস দিল ব্যাপন হার R2। তাহলে এখান থেকে আমরা যদি একটা সূত্র বানাই, তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি না? R1/R2 ইকুয়াল টু, তাহলে এখানে কি, এখানে আমরা লিখতে পারি 1/√M1, এখানে 1/√M2। ওকে, তাহলে এই জিনিসটাকেই যদি আমি একটু এই পাশে এনে যদি তোমাদের দেখাই, এইটাকে তাহলে আমি কি লিখতে পারি? R1/R2 ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ইকুয়াল টু আমি লিখতে পারি √M2 ভাগ হচ্ছে কি M1। কেন এটা লিখতে পারি? এইটা কেন লিখতে পারি? এইটা আবার যদি তোমাদেরকে একটু দেখানো লাগে তাহলে তো মুশকিল সমস্যা, কারণ এগুলা হচ্ছে ছোট বাচ্চাদের জিনিস। তাও যদি তোমাদের একটু দেখাই,
এইটা এইখানে আনি। ওকে, তাহলে এইটা থেকে কি লিখতে পারি? আমরা এইভাবে লিখতে পারি না, 1/√m1। এটা গুণ থাকলে এখানে কি হয়ে যাবে? এটা উল্টে যাবে না, ভাগ থাকলে এটা। ওকে, তাহলে এই 1 তো বাদ যাচ্ছে, তাহলে উপরে কি থাকতেছে? উপরে থাকতে √m2 ভাগ হচ্ছে কি √m1। ওকে, সেইটা আমি এইখানে লিখলাম। ওকে, তাহলে এইখান থেকে আমরা কি সূত্রটা দাঁড় করলাম সেটা দেখছো? এইটা একটু মনে রাখি। ওকে, যখন তোমার পরীক্ষায় দুইটা গ্যাসের ব্যবহার দিয়ে বলবে বা দুইটা গ্যাসের ব্যবহার নির্ণয় করতে বলবে যাদের আণবিক ভর দেওয়া থাকবে যে তাদের ব্যবহার কি অনুপাতে থাকে, তখন তুমি এইখান থেকে বের করতে পারবা। আর যদি ঘনত্বের ক্ষেত্রে বলে, সেম ভাইয়া, ঘনত্বের ক্ষেত্রে কি করবা? ঘনত্বের ক্ষেত্রেও তোমাদের সেম, জাস্ট তুমি খালি লিখবা R1 ভাগ R2, উপরে তাহলে কি √d2 ভাগ হচ্ছে কি d1। ওকে, ঠিক আছে। এই জিনিসটা যদি এখন তোমরা বুঝে থাকো, তাহলে আসো ভাইয়া আমরা একটু এইখানে দেখি। আরেকটা জিনিস এইখানে আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে ভাইয়া আণবিক ভর। আমরা এই যে এখানে দেখো তোমার বলে দিছে কি ব্যাপন আর হচ্ছে কার সমানুপাতিক, মানে ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক কার? আণবিক ভরের। এখন পরীক্ষার হলে যদি ভাইয়া তোমার আণবিক ভর না দিয়ে থাকে, তাহলে তুমি কি করবা? পরীক্ষার হলে তোমাদের সারা তোমাদের আরেকটা জিনিস বলে দিতে পারে, সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব। সেটা হচ্ছে কি বাষ্প ঘনত্ব। তোমার পরীক্ষার হলে তোমাকে বললো যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ধরো এক্স, তাহলে তার আণবিক ভর তুমি কিভাবে নির্ণয় করবা ভাইয়া? আণবিক ভর হচ্ছে তখন আণবিক ভর সমান সমান হচ্ছে কত? 2 গুণন বাষ্প ঘনত্ব। ঠিক আছে, স্যাররা কিন্তু পরীক্ষায় এই কাজটা করে। তোমাকে আণবিক ভর ডিরেক্ট না বললে বলবে যে হচ্ছে কোনো এই গ্যাসটার বাষ্প ঘনত্ব হচ্ছে এত, তাহলে এর আণবিক ভর তুমি কিভাবে নির্ণয় করবা? 2 দিয়ে বাষ্প ঘনত্বকে গুণ করলে তুমি কি পেয়ে যাবা? এর আণবিক ভর পেয়ে যাবা। ওকে, তাহলে এবার আসো আমরা যে জিনিসটা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি সেইটা দেখি। অনেক মনোযোগ দিয়ে দেখবা ভাইয়া, তোমার পরীক্ষার হলে হুবহু এটাই কমন আসতে পারে। ঠিক আছে, তো এখানে দেখো তো কি দেখতে পাইতেছি, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভেজানো তুলা, আর একটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভেজানো তুলা। তো এইখান থেকে কি হইতেছে ভাইয়া? এই ভেজা তুলা থেকে এইখানে আমরা মাঝখানে আবার আমরা কি দেখতে পাইতেছি? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া দেখতে পাইতেছি, তাই না? অ্যামোনিয়াম ক্লোরাইডে কি দেখতে পাইতেছি? সাদা ধোঁয়া দেখতে পারতেছি, তাই না? এইখানে তাহলে কি হইতেছে ভাইয়া? এখানে কাজটা কি হইতেছে বলো তো? এখানে কাজটা কি হইতেছে? এখানে হইতেছে যে তোমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে তোমার হাইড্রোক্লোরিক, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন এবং ক্লোরাইড যাইতেছে, আবার এইখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস যাইতেছে। ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস যাইতেছে। ওকে, তো এই গ্যাসটা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন এসে আবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে হচ্ছে গ্যাসটা সেখানের সাথে যখন যুক্ত হয়, তখন সেটা NH4Cl হয়ে যায়। আর এইটা কি ধোঁয়া উৎপন্ন করে? এইটা মূলত সাদা ধোঁয়া উৎপন্ন করে। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে সাদা ধোঁয়া উৎপন্ন হইলো, এইখান থেকে হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আসলো, আবার এইখান থেকে NH3 আসলো, তাই না? এই দুইটা জিনিস এইখানে আসলো, এসে আবার এইখানে সাদা ধোঁয়া উৎপন্ন করলো, সবকিছুই ফাইন, তাই না? এখানে এই পর্যন্ত সাদা কোনো সমস্যা, তাই না? কোনো সমস্যা নেই, যা আসলো একসাথে মিলিত হইলো, বিক্রিয়া করে সাদা ধোঁয়া উৎপন্ন হইলো। কিন্তু ভাইয়া কথা হচ্ছে, দেখো তো এই সাদা ধোঁয়াটা কার কাছাকাছি? এই সাদা ধোঁয়াটা ভাইয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি, তাই না? এখন কথা হচ্ছে দুইটাই গ্যাস, দুইটাই যাইতেছে, এটা এদিকে যাইতেছে, এটা এদিকে যাইতেছে, তাহলে সাদা ধোঁয়াটা তো ভাইয়া মাঝখানে হওয়া উচিত, তাই না? কিন্তু মাঝখানে হচ্ছে না। কেন মাঝখানে হচ্ছে না? আমাদের বিষয় হচ্ছে সেটা। তোমার পরীক্ষার হলেও তোমাকে সেম প্রশ্নটাই করবে, কেন মাঝখানে হচ্ছে না বা কার কাছাকাছি হচ্ছে, কার থেকে দূরে হচ্ছে। এইটা জানার জন্য এখন আমরা এই টপিকটা সম্পর্কে একটু দেখব। তাহলে ভাইয়া আমরা আগে কি পড়ছি? ব্যাপন হার। আমরা এই যে গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা ব্যাপন হার সম্পর্কে যাচ্ছি না? দুইটা গ্যাস আছে, এখানে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুইটার মধ্যে কার গ্যাসের ব্যাপন হার বেশি? আমরা গ্যাসের ব্যাপন হার কিভাবে নির্ণয় করব? গ্যাসের ব্যাপন হার তুমি ডিরেক্ট বলতে পারো, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার হচ্ছে কি কম, বা তুমি ওই সূত্রের মাধ্যমেও দেখাইতে পারো। ঠিক আছে, সূত্রের মাধ্যমে যদি দেখাও তাও দেখাইতে পারবা, আর যদি সূত্রের মাধ্যমে না দেখাইতে চাও, যে তুমি হচ্ছে এমনিতেই বলবা, সেটাও বলতে পারো, সেটাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এইখানে যদি তুমি এমনিতেই যদি দেখাও, যে তাহলে যদি তুমি বলো আণবিক ভর বেশি, আণবিক ভর যার বেশি তার ব্যাপন হার কি? ব্যাপন হার তার হচ্ছে কম। ওকে,
এই জিনিসটা যদি তুমি মনে রাখো তাহলেও তোমার জন্য হবে। ওকে, তাহলে এইখানে দেখো তো কার আণবিক ভর বেশি। তো তোমরা হচ্ছে এখন পর্যন্ত যারা পর্যায় সারণী থেকে হচ্ছে বা ক্লাস 8-এ হচ্ছে 10-20টা মৌল মুখস্থ করো নাই, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা আজকেই ভাইয়া তোমরা বাকি অধ্যায়গুলো পড়ো, বা ওই অধ্যায়টা তোমরা পড়ো কি না সেটা পরের বিষয়। তুমি ওই অধ্যায় থেকে পর্যায় সারণী থেকে তুমি প্রথম 30টা মৌল হচ্ছে মুখস্থ করবা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা সহ আর পারমাণবিক ভর সহ, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে পারমাণবিক ভর, যেহেতু এটা হচ্ছে কি পরমাণু তাই পারমাণবিক ভর, যেহেতু যদি অণু হয় তাহলে আণবিক ভর। যেমন এই যে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি হয়েছে, এটা একটা অণু তৈরি হয়েছে না, এটা হচ্ছে আণবিক ভর। যেহেতু হাইড্রোজেন তাই এর পারমাণবিক ভর কত, 1। আবার ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। এর পারমাণবিক ভর হচ্ছে কত, এর পারমাণবিক ভর হচ্ছে 35.5। ওকে, তো এইখানে তোমরা হচ্ছে ওই যে 30টা মৌলের তোমরা হচ্ছে যখন হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর মুখস্থ করবা তখন তোমরা খুব সহজে আণবিক ভর নির্ণয় করতে পারবা। যদিও তোমাদের পরবর্তীতে আণবিক ভর নির্ণয়ের টপিক আছে তোমাদের বইয়ে, তারপরেও তোমাদের জন্য আমার সাজেশন যে অধ্যায়টা শুরু করার আগেই তোমরা হচ্ছে এই 30টা মৌলের পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা একটু মুখস্থ করিও। ওকে, তাহলে এইখান থেকে ভাইয়া তুমি দেখো তো, এইখান থেকে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কি তখন কি হয়ে গেল, অণু হয়ে গেল, তার আণবিক ভর হচ্ছে কত, 36.5, তাই না। আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তুমি কি দেখতেছো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি দেখা যাইতেছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে তোমার কোন গ্যাসটা যাইতেছে, এখান থেকে অ্যামোনিয়া গ্যাস যাইতেছে, তাই না, অ্যামোনিয়া গ্যাস যাইতেছে। এখান থেকে তো এইখান থেকে কি গ্যাস যাবে, অ্যামোনিয়া গ্যাস যাবে। ওকে, অ্যামোনিয়া গ্যাস এখান থেকে আগাবে। তো অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে অ্যামোনিয়ার ব্যাপন ইয়ার কত, NH3। নাইট্রোজেন হচ্ছে কত, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 7, তাই না, 7। আর এর হচ্ছে এর আণবিক সংখ্যা হচ্ছে কত, পারমাণবিক ভর হচ্ছে 14। ওকে, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কত, 3, তাহলে এটা হচ্ছে কত, 17, তাই না। তাহলে এইখান থেকে তুমি কি দেখতে পাইতেছো, এইখান থেকে তুমি দেখতে পাইতেছো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 36.5 এবং অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে কত, 17, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যে কার আণবিক ভর বেশি ভাইয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি। যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি তাহলে এর ব্যাপন হার কি ভাইয়া, এর ব্যাপন হার হচ্ছে কম। ব্যাপন হার কম কথাটার মানে হচ্ছে কি ভাইয়া, ব্যাপন হার কম কথাটার মানে হচ্ছে এটা অনেক সময় নিয়ে, অর্থাৎ বেশি সময়ে কম দূরত্ব অতিক্রম করবে। কি, বেশি সময়ে কম দূরত্ব অতিক্রম করবে। আবার অ্যামোনিয়ার আণবিক ভর কি, কম হাইড্রোক্লোরিক অ্যাসিডের চেয়ে। তো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের চেয়ে যেহেতু আণবিক ভর কম, তাহলে এর ব্যাপন হার কি হবে ভাই, এর ব্যাপন হার বেশি হবে, অর্থাৎ এটা কম সময়ে কি বেশি দূরত্ব অতিক্রম করবে। এর ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যত সময়ে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড যে সময়ে এইটুকু দূরত্ব অতিক্রম করতেছে, ঠিক একই সময়ে এই যে অ্যামোনিয়া কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে। ফলে এটা কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি সাদা ধোঁয়াটা উৎপন্ন হবে। তো এখন সহজ কথায় যদি তোমাকে বলি ভাইয়া, সহজ কথায় তোমার পরীক্ষার হলে যেভাবে প্রশ্নটা আসতে পারে যে এইরকম তোমাকে এই সেম চিত্রই দিবে, দিয়ে বলবে যে এখান থেকে সাদা ধোঁয়াটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি উৎপন্ন হওয়ার কারণ কি, বা তোমাকে এখানে সাদা ধোঁয়া দেখাই দিল না, বললো যে এখানে কোনো সাদা ধোঁয়া নাই, তোমাকে বললো যে এখানে কোথায় সাদা ধোঁয়া উৎপন্ন হবে, এটাও তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কোথায় সাদা ধোঁয়া উৎপন্ন হবে এবং কেন, ঠিক আছে, কেন এবং কার কাছাকাছি, এরকম প্রশ্ন আসতে পারে। তো সাদা ধোঁয়াটা কার কাছাকাছি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি হবে। কেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি হবে সেটা নির্ণয় করার জন্য তোমাকে প্রথমে আণবিক ভর সম্পর্কে ধারণা রাখা লাগবে। যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি তাই এর ব্যাপন হার হচ্ছে কম। আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কম তাই এর ব্যাপন হার হচ্ছে কি বেশি। তো এইটা যখন তুমি জেনে যাবা তখন হচ্ছে কি, তখন তুমি খুব সহজেই বলতে পারবা এখানে সাদা ধোঁয়াটা কেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি হয়েছে। ওকে, এখন আমরা আসবো নিঃসরণ নিয়ে, ঠিক আছে। এবার আসবো আমরা কথা বলবো নিঃসরণ নিয়ে। ব্যাপন পড়ছি ভাইয়া, এবার আসি নিঃসরণ। নিঃসরণটা খুবই সহজ জিনিস। সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বা সশব্দে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। ব্যাপনের ক্ষেত্রে কি হবে, ব্যাপনের ক্ষেত্রে সেটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তাই না। নিঃসরণের ক্ষেত্রে কি, ক্ষেত্রে কি, এটা কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। অর্থাৎ সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বা সশব্দে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তার মানে কি, একটা উচ্চ চাপের স্থান থেকে হঠাৎ করে বের হয়। আর ব্যাপন কি হবে, আস্তে 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 হবে। আর নিঃসরণ কি হবে, একবারেই প্রক্রিয়াটা ঘটবে। যেমন তুমি যখন বডি স্প্রে বা পারফিউম ইউজ করো তখন তুমি কি দেখবা, ভিতরে তো অনেকগুলা মানে গ্যাস আছে, তাই না। তো তখন তুমি যখন চাপ দাও তখন একসাথে সবগুলা গ্যাস বের হয়ে আসে, তাই না। অর্থাৎ তোমার প্রত্যেকটা প্রেসের সাথে সাথেই কি হয়,
গ্যাস বের হয়ে যায়। আবার হচ্ছে কি টায়ার যখন পাংচার হয় তখন কি হয়? হঠাৎ করে টায়ারের ভিতরে যে গ্যাসগুলো আছে সেগুলো কি হয়ে যায়? হঠাৎ করে বের হয়ে আসে সবগুলা, তাই না? আবার হচ্ছে একটা বেলুন, একটা বেলুনকে যদি তুমি একটা সুই দিয়ে কি করো? আঘাত করো, তাহলে কি বেলুনটা হঠাৎ করে ফেটে যাবে। অর্থাৎ বেলুনের ভেতরে যে গ্যাসের চাপ ছিল সেটা অবশ্যই উচ্চ চাপ। তো এই উচ্চ চাপ থেকে গ্যাসটা কি হয়ে যাবে? আর একদম সজোরে সশব্দে বের হয়ে পরিবেশে ছড়িয়ে পড়বে। আবার যদি তুমি এই বেলুনটাকেই কি করো? এই বেলুনটাকেই যদি তুমি এইখানে একটা কসটেপ জাতীয় কিছু একটা মেরে দাও, দিয়ে যদি তুমি সুই দিয়ে ফুটো করে দাও, তাহলে দেখবা যে গ্যাস আস্তে, আস্তে বের হয়ে আসতেছে। তখন কি হবে? তখন সেটা ব্যাপন হবে। আর যদি তুমি একবারেই দাও বেলুনের ভিতরে একটা সুই দিয়ে, এই পরীক্ষাগুলো তোমরা বাসায় করতে পারো। তখন দেখবা কি বেলুনটা বার্স্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ উচ্চ চাপের স্থান থেকে গ্যাসগুলা কি একদম পরিবেশের সাথে ছড়িয়ে যাচ্ছে, নিম্ন চাপের স্থানে ছড়িয়ে যাচ্ছে। এটাই মূলত কি? এটাই হচ্ছে নিঃসরণ। ঠিক আছে? তো এখন তোমরা হচ্ছে ব্যাপন আর নিঃসরণ সম্পর্কে আমি তোমাদের এই পার্থক্যগুলা সুন্দরভাবে লিখে দিছি। এটাও তোমাদের পরীক্ষার জন্য ২ মার্কের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য আসতে পারে। তো এইখান থেকে তোমরা হচ্ছে এই পার্থক্যগুলা দেখবা। ১ম এ সংজ্ঞা দিছে। কোনো মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকেই ব্যাপন বলে। তুমি ব্যাপনের সংজ্ঞা লেখার সময় যদি এই স্বতঃস্ফূর্ত কথাটা ইউজ না করো, তাহলে তোমার সংজ্ঞাটাই হচ্ছে কি? পরিপূর্ণ হবে না। ওকে? নিঃসরণের ক্ষেত্রে কি? সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া। ব্যাপনের জন্য কি? বাহ্যিক চাপ বা সরু ছিদ্রের প্রয়োজন হয় না। ব্যাপন হয় যেমন কি? তুমি একটা কাঁঠাল, এই যে তোমাদের হচ্ছে গ্রীষ্ম মৌসুমে যখন তুমি একটা কাঁঠালকে তোমার ঘরের কোথাও রাখবা, বা একটা বাড়ির মধ্যেও যখন আমরা কোথাও একটা কাঁঠালকে রাখি, পাকা কাঁঠালকে, তখন কি হয়? তার যে মিষ্টি গন্ধটা কি হয়? সেটা আমাদের পুরো বাড়িতেই ছড়িয়ে পড়ে। এটা কি? আস্তে, আস্তে হয়। এটা কি? এটাও একটা ব্যাপন। ওকে? আবার হচ্ছে কি? এই যে এর জন্য অবশ্যই সরু ছিদ্র, নিঃসরণের ক্ষেত্রে কি? অবশ্যই সরু ছিদ্র এবং গ্যাসের চাপের পার্থক্য থাকা প্রয়োজন। ঠিক আছে? যেমন তুমি হচ্ছে আবার ব্যাপনের আরেকটা উদাহরণ হচ্ছে কি? তুমি হচ্ছে একটা আতরের সিপি যদি খুলে তোমার ঘরের কোথাও রাখো, তাহলে দেখবা কি হয়? আতরটা পুরো ঘরের মধ্যে আতরের ঘ্রাণটা কি হয়ে যায়? চলে যায়, তাই না? তো এগুলা হচ্ছে ব্যাপন। আর নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই সরু ছিদ্র থাকতে হবে এবং গ্যাসের চাপের পার্থক্য থাকতে হবে। অর্থাৎ বাইরে যে গ্যাস এবং ভেতরের গ্যাসের চাপের পার্থক্য থাকা লাগবে। পদার্থের অবস্থা কঠিন, তরল, গ্যাসীয় ৩ অবস্থার পদার্থের ব্যাপন ঘটে। আমরা আগেই দেখছি ব্যাপন পড়ার সময় কঠিন পদার্থের ব্যাপন দেখছি, তরলের ব্যাপন দেখছি, গ্যাসের ব্যাপন দেখছি। আবার নিঃসরণের ক্ষেত্রে কি হয়? কেবল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই নিঃসরণ ঘটে। ওকে? তারপরে হচ্ছে কি? প্রক্রিয়ার প্রকৃতি। এটি ধীর ও স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ব্যাপন কি? অবশ্যই ধীর এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তাই না? যেমন কাঁঠাল বা এই যে আমরা আতরের ছিপি যখন ঘরের মধ্যে খুলে রাখি, তখন কি হয়? এটা কি একবারে পুরো ঘরে ছড়িয়ে যায়? যায় না। আস্তে, 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 আস্তে পুরো ঘরে যায়। নিঃসরণের ক্ষেত্রে কি হয়? ওই যে বেলুনকে ফুটো করে দিলে সাথে, সাথে বেলুনের গ্যাস সবগুলা বের হয়ে আসে, তাই না? এটা হচ্ছে কি? দ্রুত এবং চাপের প্রভাবে জোরপূর্বক ঘটে। এই যে ব্যাপন কি? স্বতঃস্ফূর্ত। আর হচ্ছে নিঃসরণ কি? এটা জোরপূর্বক ঘটে। ওকে? ঘটনাক্রম এটি নিঃসরণের পরে বা স্বতন্ত্রভাবে ঘটে। অর্থাৎ নিঃসরণ, যেমন এই যে বডি স্প্রেটার ক্ষেত্রে কি হয়? তুমি বডি স্প্রে মারলা, সেটাতে কি হলো? নিঃসরণের মাধ্যমে বের হয়ে আসলো। তারপর বডি স্প্রেটা যখন তুমি মারতেছো, তখন সেটা কি হয়ে যাইতেছে? আস্তে, আস্তে পরিবেশে ছড়াচ্ছে। তখন সেটা হয়ে যাচ্ছে কি? ব্যাপন। ওকে? নিঃসরণ কি হয়? ব্যাপনের আগেই ঘটে। ওকে? আর ব্যাপনটা কি হয়? নিঃসরণের পরে ঘটে। ওকে? তারপরে বাস্তব উদাহরণ, এই যে ঘরের এক কোণে তুমি একটা কি সুগন্ধির বোতল রাখলা, বা এই যে বোতলে নীল বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছড়ানো, এগুলা তোমাদের উদাহরণ আমরা পড়ছিলাম, তাই না? তারপরে এই যে বডি স্প্রে, এটাও পড়ছি। সাইকেল বা গাড়ির চাকা পাংচার হওয়া কি? বাতাস বের হয়ে যাওয়া। হঠাৎ করে হচ্ছে কি হয়? হঠাৎ করে যখন সাইকেল বা গাড়ির চাকা বাস্ট হয়ে যায়, তখন কি? ভেতরের সবগুলা গ্যাস একবারে বের হয়ে আসে। এটাও মূলত হচ্ছে কি? নিঃসরণ। ওকে? তো এই নিঃসরণ পড়ার পর ব্যাপন এবং নিঃসরণ হচ্ছে তোমাদের আজকের শেষ টপিক। তো এই অধ্যায়টাতে তোমাদের শেষে একটা কথাই বলবো ভাইয়া, অনেক সহজ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে তুমি একটা না একটা প্রশ্ন পাবা। বোর্ড পরীক্ষায় তুমি যেহেতু একটা প্রশ্ন পাবা, তার জন্য অবশ্যই তোমার বেশি টপিক পড়ার প্রয়োজন নাই। কিন্তু ভাইয়া তোমার জীবনের যে কোনো ক্ষেত্রে এই অধ্যায়টার বাকি টপিকগুলা তোমার কোনো না কোনো পরীক্ষায় কাজে লাগবে। তো পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য অবশ্যই তোমার আলাদা একটা প্রায়োরিটি থাকবে, কিন্তু সবগুলা টপিক তোমাকে ধরে, ধরে জানা লাগবে। শুধু বোর্ড পরীক্ষায় কোন টপিকটা আসতেছে, বোর্ড পরীক্ষায় কোন সৃজনশীলটা আসলো, সেটা পড়ে বাকিগুলাকে স্কিপ করা বা বাকিগুলা সম্পর্কে সঠিক ধারণা না রাখা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। তাই আমার তোমাদের ক্ষেত্রে সবসময় একটা সাজেশন থাকবে, তোমরা অধ্যায়টা পড়বা, সম্পূর্ণটাই পড়বা। সম্পূর্ণ অধ্যায়ের ভিতর প্রত্যেকটা টপিক সম্পর্কে একদম কনসেপ্ট ক্লিয়ার করে নিবা, যে এই টপিকে কি বলতে চাচ্ছে, কেন বলছে, এটা সবগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা রাখবা।
এগুলা যখন তোমার ধারণা, পুরো অধ্যায় সম্পর্কে যখন তোমার ধারণা নেওয়া হবে, তখন তুমি দেখতে পারো কোনটা তোমার বোর্ডে আসতেছে, কোনটা তোমার বোর্ডে বেশিবার আসতেছে, কোনটা স্কুলের পরীক্ষায় আসতেছে। তখন তুমি এই পরীক্ষাগুলাকে গুরুত্ব দিবা। ওকে? তো পরবর্তী লেকচারে আমরা এই অধ্যায়ের বাকি টপিক নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।